ওয়েলকাম এভরিওয়ান। তো আমরা কথা বলছিলাম ফাংশনস নিয়ে, নিশ্চয়ই তোমাদের মনে আছে। এখন আমরা আছি পার্ট 2-এ। আচ্ছা, পার্ট 2-এ আমাদের আজকের কাজ হচ্ছে শুধুমাত্র ডোমেন রেঞ্জ বের করবো। আমরা বেশিরভাগ ম্যাথ করবো হচ্ছে ডোমেন রেঞ্জ রিলেটেড। আমি সামিল আলী মৃদুল তোমাদের সাথে আছি, তোমাদের চ্যানেল আর্মড উইথ ম্যাথ অ্যান্ড ফিজিক্স অথবা ফিজিক্স অ্যান্ড ম্যাথ। বারবার ম্যাথ কথাটা সামনে চলে আসে, যাই হোক চলো শুরু করা যাক। প্রথমত দেখতে হবে ডোমেইন এবং রেঞ্জ বের করতে হবে এই ফাংশনের জন্য, তাই তো? আচ্ছা, ডোমেইন এবং রেঞ্জ বের করার জন্য যে কাহিনী করতে হবে সেটা হচ্ছে তোমাকে আসলে দেখতে হবে যে কোন কোন মানের জন্য কোনো অবাস্তব সংখ্যা তুমি পাবা না। অবাস্তব বা হচ্ছে কোনো কাল্পনিক সংখ্যা, কাল্পনিক কথাটা বলতে হবে, অবাস্তব কিংবা কোনো কাল্পনিক সংখ্যা আসে না এমন কোন কোন মান তুমি এই ফাংশনের ভিতরে বসাইতে পারবা, সেটাই হচ্ছে ডোমেইন। এক্সের যে ভ্যালুগুলো হওয়া পসিবল সেটাকে আমরা বলবো হচ্ছে ডোমেইন। হ্যাঁ, আচ্ছা, তাহলে এইখানে প্রথমত দেখতে পাচ্ছি যে এখানে একটা লব আছে, নিউমারেটর আর ডিনোমিনেটর। তা আমরা জানি যে ডিনোমিনেটরে কখনো হচ্ছে জিরো বসে না। ডিনোমিনেটরে কখনো যদি জিরো বসে সেটা অনেকটা কিসের দিকে চলে যায়, দ্যাট টেন্ডস টু ইনফিনিটি অ্যান্ড নট অনলি ইনফিনিটি, অলসো মাইনাস ইনফিনিটি। তো এই দুই ধরনের দ্বিধা, যেটা প্লাস ইনফিনিটি না মাইনাস ইনফিনিটি, এত ঝামেলা করা বাদ দিছে বিজ্ঞানীরা। আমরা গণিতবিদ হিসেবে যে কাজ করব সেটা হচ্ছে 1/0, এমন কোনো টার্ম যাতে না আসে সেই রকম আমরা হচ্ছে সেইভাবে আগাবো। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম যে হরে কখনো শূন্য হবে না, অর্থাৎ এক্সের মোটামুটি সকল মানের জন্যই হচ্ছে তোমার উপরে যদি রিয়েল নাম্বার, যে কোনো রিয়েল নাম্বার আমি বসাই এক্সের জন্য, তাহলেই হচ্ছে আমার কাজ হয়ে যায়। আর নিচে এক্সের যদি কথা বলি তাহলে দেখা যাচ্ছে যে এখানে জিরো কখনো বসতে পারবে না। তো হর যদি কখনো জিরো না হয় তার মানে হচ্ছে x-1 এটা কখনোই শূন্য হতে পারবে না। সেটার জন্য আমরা বলতে পারি যে এক্স কখনো 1 হতে পারবে না। এক্স নট ইকুয়াল টু 1, অর্থাৎ এক্স যদি 1 হয়ে যায় তাহলে আমার এই ফাংশনটা ইনভ্যালিড। আচ্ছা, তাহলে হচ্ছে এই ফাংশনের বাস্তব মান পাওয়ার জন্য আমরা বলতেছি যে এক্সের সকল রিয়েল নাম্বার ব্যবহার করতে পারবো আমরা, কিন্তু আমরা হচ্ছে 1 ব্যবহার করতে পারবো না। এখন এই রিয়েল নাম্বার যেই আর এর চিহ্নটা দিছি এটা কিন্তু একটা সেট নির্দেশ করে। হ্যাঁ, আচ্ছা, তো সেট যেহেতু নির্দেশ করে সেই কারণে এই সেট থেকে যদি কোনো একটা মান আমরা বাদ দিতে চাই, আমরা বুঝতে চাচ্ছি যে এমন একটা সেট যার মধ্যে হচ্ছে সকল বাস্তব সংখ্যা আছে, অল দ্য রিয়েল নাম্বারস এক্সিস্টিং ইন দ্য সেট বাট এক্সেপ্ট কে 1 ছাড়া বাকি সবাই, তাহলে হচ্ছে আমরা 1কে বাদ দিয়ে দিলাম। এটাকে কী বলে, সেটের ক্ষেত্রে এটাকে বাদ সেট বলে না কি জানি, বিয়োগ সেটের বিয়োগও বলে হয়তো। -1 করে দিলাম, তার মানে হচ্ছে রিয়েল নাম্বার সবগুলো হবে 1 বাদ দিয়ে। এই জিনিসটাকে বলা হবে হচ্ছে ডোমেইন। ডোমেইন বলা হবে এটাকে, অর্থাৎ এক্সের যে সকল মান আমরা বসাইতে পারবো সেটাই হচ্ছে ডোমেইন। এবং রেঞ্জ কি? রেঞ্জ হচ্ছে এক্সের যে সকল মান মানে এক্সের বিভিন্ন ইনপুটের জন্য যে সকল মান আউটপুট হিসেবে পাওয়া যায়। ওকে, তো আমরা বুঝতেই পারছি যে এইখানে যদি আমি 1 বসাই তাহলে যে আউটপুটটা হওয়ার কথা ওটা মানে 1 তো আমরা বসাইতে পারবো না, তো সেটার জন্য কোনো রেজাল্ট আসবেই না। এটা ছাড়াও এমন কিছু কাহিনী থাকতে পারে যেটার জন্য তোমার রেঞ্জের ভ্যালুগুলা ফ্ল্যাকচুয়েট করতে পারে। যেমন এই জিনিসটা আসলে নির্ণয় করা কীভাবে, যে আমরা হচ্ছে মেইন ফাংশনের রেঞ্জ, মেইন ফাংশন এর রেঞ্জ সমান হবে হচ্ছে, মানে আমরা রেঞ্জ কিভাবে নির্ণয় করি আসলে, মেইন ফাংশনের রেঞ্জ ইকুয়ালস হবে হচ্ছে ইনভার্স ফাংশনের মেইন ফাংশনের রেঞ্জ আর ইনভার্স ফাংশনের হচ্ছে ডোমেইন। অর্থাৎ আমরা যদি ইনভার্স ফাংশনের ডোমেইন নির্ণয় করতে পারি, ডোমাইন হয়ে গেল ইনভার্স ফাংশনে যদি আমরা ডোমেইন নির্ণয় করি তাহলে সেটাকে আমরা মেইন ফাংশনের রেঞ্জ হিসাবে বলতে পারবো। তো এখানে আমি কি তাহলে এই পদ্ধতিতে আগাই, তাহলে ইনভার্স ফাংশনের রেঞ্জ ডোমেইন কোনটা এটা বের করি, তো সেই জন্য আমাকে ইনভার্স ফাংশন বের করতে হবে। আমরা জানি ইনভার্স ফাংশনের জন্য এটাকে ধরে নিতে হয় y = x/x-1। তারপরে আমরা যে কাজটা করব, এই পাশে গুণ করে দিই, xy - y = x, x এই পাশে নিয়ে আসি, xy - x = y, আর এইখান থেকে কমন যাচ্ছে কে, x কমন যায় থাকে হচ্ছে y-1, এখান থেকে y, অর্থাৎ x সমান আমরা বলতে পারতেছি y/y-1, আর এটা হচ্ছে আসলে f ইনভার্স অফ y এর ভ্যালু। অর্থাৎ আমরা এটাকে এইভাবেও লিখতে পারি, f ইনভার্স অফ x, যেহেতু f ইনভার্স অফ y মানে হচ্ছে y/y-1, তার মানে f ইনভার্স অফ x কী হবে, x/x-1। তাহলে এইখান থেকে আমরা এইটার ডোমেইন কি বলতে পারি, এই ফাংশনের ডোমেইন,
এই ফাংশনের ডোমেইন যদি তুমি বের করতে চাও, দেখো এই আগের মতোই ঘটনা ঘটছে, যে এখানে কোন মানের জন্য এই ফাংশনটা ইনভ্যালিড হয়ে যাবে, ভ্যালু ইনভ্যালিড দিবে অথবা অবাস্তব সংখ্যা দিবে, সেগুলাই হচ্ছে আমরা বের করতে চাচ্ছিলাম। এখানে বোঝা যাচ্ছে যে 1 ব্যবহার করতে পারবো না, সেজন্য এইটারও ডোমেইন হবে হচ্ছে r-1, অর্থাৎ এইখানে ডোমেইন হচ্ছে ইনভার্স ফাংশনের ডোমেইন r-1, উইচ ইজ অ্যাকচুয়ালি এখানে কিন্তু সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে যেহেতু এটা একটা সেট নির্দেশ করতেছে। ওকে, তাহলে ইনভার্স ফাংশনের ডোমেইন হচ্ছে r-1, তার মানে আমার জন্য এটা কি আসলে, এটা কিন্তু আমাকে নির্দেশ করতেছে আমাদের মেইন ফাংশনের রেঞ্জ। বুঝছি, তাহলে এই মেইন ফাংশনের রেঞ্জও হবে হচ্ছে r-1। এই তো, এই ছোট্ট অঙ্ক ছিল, আমরা পরের ম্যাথে যাই। Okay, so our next question is f of x equals to x by mod x, and what will be the domain and range of this function? আচ্ছা, হুদাহুদি নাকামি করে বলার কোনো মানে হয় না। আমাদের কথা হচ্ছে যে আমরা এফ অফ এক্স একটা ফাংশন দিছে এক্স বাই মড এক্স, এটার জন্য আমাকে হচ্ছে ডোমেইন এবং রেঞ্জ নির্ণয় করে দেখাতে হবে। ডোম এফ এবং হচ্ছে আর এফ এফ অনেক সময় জিনিসটাকে প্রকাশ করে। ওকে, এই দুইটা অবশ্যই সেট নির্দেশ করবে, খেয়াল রাখতে হবে এগুলো কিন্তু সেট। আচ্ছা, তাহলে এইটার ক্ষেত্রে যে ঘটনাটা ঘটে আসলে, যে তোমাকে আসলে খেয়াল করতে হবে যে আমরা আসলে এক্সের কোন কোন মান বসাইতে পারবো না প্রথমত, তাই তো? কোন কোন মান বসাইতে পারবো, রিয়েল নাম্বারস, অল রিয়েল নাম্বারস, এবং কোন কোন মান বসাইতে পারবো না সেটাই হচ্ছে আমাদেরকে বিয়োগ করতে হয়। তাহলে অল রিয়েল নাম্বারসের থেকে আমার কোন জিনিসটা এবার বিয়োগ করতে হয় দেখি। আমরা জানি যে নিউমেরেটারে আমাদের এই ধরনের কোনো কন্ডিশন আসলে নাই, নিউমেরেটারে আমরা যা খুশি তাই বসায় দিই, রিয়েল নাম্বারের মধ্যে কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যা কই হয়, ডিনোমিনেটরে বা হচ্ছে হরে। তো হরে দেখা যাচ্ছে কিনা আছে হচ্ছে মড এক্স। এখন মড এক্সের তুমি ভ্যালু যাই বসাও না কেন, ওইটা কিন্তু একটা ধনাত্মক সংখ্যা হবে। ওকে, কিন্তু তুমি এইখানে যদি শূন্য বসায় ফেলো, সেটা কি হবে, ধনাত্মক না ঋণাত্মক, এই জিনিসটা নিচে হরে শূন্য চলে আসবে। যদি হরে শূন্য চলে আসে সেটা কিন্তু অ্যাকসেপ্টেড হবে না কখনোই, কারণ আমরা জানি যে হরে কখনো শূন্য বসাতে পারি না আমরা। ওকে, তার মানে হচ্ছে এক্সের মান আমি শূন্য একমাত্র বসাতে পারতেছি না, অন্য সকল মানই বসানো সম্ভব। তাহলে আমরা বলতে পারি ডোমেইন পাচ্ছি আমরা সকল রিয়েল নাম্বার হচ্ছে রিয়েল নাম্বার কেমনে লেখে, এটার একটা ব্যাপার আছে আবার। আচ্ছা, এটা দেখাচ্ছি। সকল রিয়েল নাম্বারস এবং হচ্ছে শূন্য বাদে, ওকে, শূন্য বাদে সকল রিয়েল নাম্বারস হয়ে গেল। আচ্ছা, এখানে আর লেখার একটা বিশেষ সিস্টেম আছে আবার। প্রথমত দুইটা দাগ দিতে হয়, দুইটা দাগ দেওয়ার পরে তোমাকে হচ্ছে আর এর যেই উপরের মাথাটা সেটা শুরু করতে হয় প্রথম দাগ থেকে। প্রথম দাগ থেকে শুরু করে দ্বিতীয় দাগের সাথে মিশিয়ে তোমাকে এটাকে ঘুরিয়ে আনতে হবে। ফেরত আনার সময় তুমি কখনোই পিছনের দাগে ফেরত যেতে পারবা না, তোমাকে সামনের দাগেই কাজ শেষ করে ফেলতে হবে। অর্থাৎ আমরা শুরু করব পিছন থেকে, এখানে শেষ হবে সামনে এসে, এবং সামনে এই জায়গাটা নর্মালি আর, এটা হচ্ছে রিয়েল নাম্বার। ওকে, এটা আরও সুন্দর করে লেখা যায়, কিন্তু এইখানে হচ্ছে মূল মেকানিজমটা, এখানে পিছন থেকে শুরু হবে আর এখানেই সামনে এসে শেষ হয়ে যাবে। আচ্ছা, যাই হোক, আমরা দেখতেছিলাম ডোমেইন পেয়ে গেছি। এবার হচ্ছে রেঞ্জের ব্যাপারে দেখি। রেঞ্জ হিসেবে আমরা জানি কি, ইনভার্স ফাংশনের ডোমেইন উইচ ইজ অ্যাকচুয়ালি দ্য রেঞ্জ অফ দ্য মেইন ফাংশন। তাহলে আমরা এখানে কিন্তু মেইন ফাংশন যেটা আছে সেটা যদি আমি এখন ইনভার্স বের করতে যাই, আসলে খুব একটা লাভবান আমি হব না। তো সেই কারণে যে কাজটা করতে হবে, আমাকে এই জিনিসটা নিয়ে একটু অ্যানালাইসিস করতে হবে যে এক্সের যে বিভিন্ন মানগুলো আমরা এখানে বসাইছি, মানে মান যেগুলো আমরা বসাবো সেগুলোর জন্য হচ্ছে কী কী রেঞ্জ পাওয়া যেতে পারে। হ্যাঁ, আচ্ছা, প্রথমত দেখো যে এক্সের আমরা বলছি যে আমরা জিরো বাদে সকল মান বসাতে পারবো, অর্থাৎ পজিটিভ সকল ভ্যালু, নেগেটিভ সকল ভ্যালু। আচ্ছা, আমরা ধরে নিই যে এক্সের ভ্যালু যদি আমরা জিরো থেকে বড় বসাই, যদি এক্সের ভ্যালু জিরো থেকে বড় হয় তাহলে এফ অফ এক্সের মান কি হয়, এফ অফ এক্স এইটার মান উপরে আসে শুধুমাত্র এক্স, এবং নিচে যদি ধনাত্মক সংখ্যা, জিরো থেকে বড় মানে কি ধনাত্মক সংখ্যা, যদি আমি ধনাত্মক সংখ্যা ব্যবহার করি তাহলে হচ্ছে এই জিনিসটা শুধুমাত্র এক্সের মতন এক্স নিজের মতোই থাকে, আর নিচেও একটা এক্স চলে আসে। অর্থাৎ আমি এখানে যদি 5 বসাই, এই ভ্যালুটা দেবে হচ্ছে 5/mod 5, এরকম একটা ব্যাপার। সেটার অ্যান্সার কত, 1, ওই রকমই। তার মানে আমার এখান থেকে এটা একটা রাফ করে নিলে তুমি যদি শিওর হওয়ার জন্য, তার মানে তুমি অ্যান্সার পাবো হচ্ছে 1। ওকে, তারপরে তুমি যদি এক্সের ভ্যালু কোনো মতে হচ্ছে শূন্যর থেকে ছোট বসায় ফেলো, শূন্যর থেকে ছোট যদি হয় এক্সের মান, তখন কিন্তু এই ফাংশনের ভ্যালুটা একটু চেঞ্জ হবে। কীরকম, তোমার নিচে যেহেতু মড এক্স ছিল, এখান থেকে একটা এক্স বের হবে, কিন্তু উপরে তোমার কিন্তু এক্সের পরিবর্তে -x ইউজ হবে। তার কারণ তুমি ইউজ করতেছো -5 উপরে, আর নিচে ইউজ করতেছো -5-এর মড। -5-এর মড তোমাকে শুধুমাত্র একটা 5 দেবে, এখন -5/+5 উইচ ইজ অ্যাকচুয়ালি -1।
অর্থাৎ আমরা দেখলাম এখন তুমি আল্লাহ দুনিয়া যতই তুমি সংখ্যা বসাও না, এখন পজিটিভ হোক নেগেটিভ হোক, দেখা যাচ্ছে মানটা সবসময় 1 হবে অথবা হচ্ছে -1 হবে, এই দুইটা কেস। অর্থাৎ এই ফাংশনের ক্ষেত্রে আমরা যে সিদ্ধান্ত নিতে পারলাম সেটা হচ্ছে যে ফাংশনটার রেঞ্জ হবে শুধুমাত্র দুইটা সংখ্যা, ওয়ান এবং -1। এখন এই 1 এবং -1 আমি কোন ব্র্যাকেটে লিখবো, ফার্স্ট ব্র্যাকেট না সেকেন্ড ব্র্যাকেট নাকি থার্ড ব্র্যাকেট? অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট, কারণ এটা একটা কী নির্দেশ করতেছে, সেট নির্দেশ করতেছে, দুইটা সংখ্যা শুধুমাত্র, এটা কোনো লিমিট না যে -1 থেকে +1-এর মধ্যে সকল সংখ্যা, অথবা -1 সহ +1 সহ এর মধ্যবর্তী সকল সংখ্যা, অথবা -1 থেকে নেগেটিভ ইনফিনিটির দিকে +1 থেকে পজিটিভ ইনফিনিটির দিকে, এরকম কোনো সংখ্যা নির্দেশ করতেছে না। আমরা শুধুমাত্র দুইটা সংখ্যা নির্দেশ করতেছি, সেটা একটা সেটের মাধ্যমে প্রকাশ করব, এবং সেট প্রকাশ করা হয় সেকেন্ড ব্র্যাকেট দিয়ে। আমাদের এই ম্যাথটাই এতটুকুই ছিল। ডোমেইন হচ্ছে r-0 আর রেঞ্জ হচ্ছে -1 এবং +1, এই দুইটাই। পরের ম্যাথে দেখি আমরা। আচ্ছা, প্রথমবার আমাদের কাছে এমন একটা ম্যাথ আসতেছে যেটাতে আমরা কি করব, আমরা হচ্ছে এইখানে শুধুমাত্র সিম্বল বলতেছি, কি বলে এটাকে, শুধুমাত্র মানগুলাকে ব্যবহার করে কাজ করব, মানে শুধুমাত্র মানগুলাকে ব্যবহার করে সেট তৈরি করলেই হবে না, তোমাকে হচ্ছে অন্য জিনিসগুলো হচ্ছে ওই যে লিমিটের মতন করে খেয়াল রাখতে হবে, যেটা আগেরবার বললাম যে আগেরগুলোর ক্ষেত্রে হয় নাই। এবার হচ্ছে তোমার শুধুমাত্র সেকেন্ড ব্র্যাকেট দিয়ে খেলা হবে না, তোমাকে ফার্স্ট ব্র্যাকেট কিংবা হচ্ছে থার্ড ব্র্যাকেটও ব্যবহার করতে হইতে পারে। ওকে, তাহলে আমরা দেখি। প্রথমত এটাকে হচ্ছে কি হতে পারবে না, এটা হচ্ছে কোনো অবাস্তব সংখ্যা হতে পারবে না। অবাস্তব সংখ্যা না হওয়ার অর্থ হচ্ছে যে এর মধ্যবর্তী রুটের ভিতরে কোনো হচ্ছে নেগেটিভ সাইন থাকবে না, বা হচ্ছে এই রুটের ভিতরে সংখ্যাটা সবসময় 0-র থেকে বড় হবে কিংবা 0-এর সমান হবে। অর্থাৎ এটার জন্য কন্ডিশন হচ্ছে x-9 উইল বি অলওয়েজ গ্রেটার দেন অর ইকুয়াল 0। এইখান থেকে আমরা এটাকে বলতে পারি x+3 এবং x-3 ইকুয়ালস টু গ্রেটার দ্যান এর ইকুয়াল 0। এখন আমরা বাস্তব সংখ্যা অসমতার থাম্ব রুল থেকে কিংবা হচ্ছে তুমি যেভাবে পড়ে আসছো সেই হিসাব থেকে তুমি এখান থেকে এটাকে সলভ করে পাবা যে এক্সের ভ্যালু 0 থেকে -0 এর থেকে -3 এর থেকে ছোট, হ্যাঁ, এবং এক্সের ভ্যালু গ্রেটার দেন +3। আমার যতদূর মনে পড়ে এরকমই, একটু দেখিনি সমাধানটা, -3 এর থেকে ছোট এবং +3 এর থেকে বড়। হ্যাঁ, ঠিক আছে। ওকে, এইটার ক্ষেত্রে আসলে জিনিসটা মনে রাখতে হয় কীভাবে, আমি যেভাবে করতাম যে তোমার যদি এই টাইপের যে কোনো ইকুয়েশন থাকে, হ্যাঁ, তোমার এখানে যাই থাকুক না কেন এই এক্সের সাথে এই টাইপের থাকতে পারে, কিংবা হচ্ছে এই সমীকরণটা এমনও হইতে পারতো x-3 x+3, হ্যাঁ, এটার মানে হচ্ছে বোঝাচ্ছে, দেখো যে দুইটা কিন্তু একই রকম ইকুয়েশন, আর কিন্তু এইখানে হচ্ছে তোমার এই যে এই চিহ্নটা শুধু আলাদা, এটা হচ্ছে গ্রেটার দ্যান এর ইকুয়াল, এটা হচ্ছে লেস দ্যান এর ইকুয়াল। এইটার ক্ষেত্রে যে থাম্ব রুলটা আমি মনে রাখতাম যে যদি এরকম বাম দিকে খোলা হয়, মুখ যদি বাম দিকে খোলা হয়, তাহলে যেটা হবে, মুখ যদি বাম দিকে খোলা হয় তাহলে ইকুয়েশন দুই দিকে খোলা হবে। দুই দিকে খোলা মানে কি আসলে, এটার মানে আসলে হচ্ছে যে এইখানে এক্সের সাথে কিন্তু দুইটা ভ্যালু, মানে এগুলাকে যদি তুমি এই ইকুয়ালস টু যদি 0 ধরো, যদি এটা সমান তুমি 0 ধরো, তাহলে কিন্তু এক্সের দুইটা মান পাই আমরা, একটা হচ্ছে 3 এবং একটা হচ্ছে -3। এই 3 এবং -3 তোমাকে নিতে হবে, এগুলো হচ্ছে এক্সের এমনিতে সমাধান, এক্সের যে সমাধান 0 ধরে, এখানে যদি তুমি 0 ধরো তাহলে হচ্ছে এই দুটো সমাধান হয়। এখন ঘটনা হচ্ছে এটার জন্য যদি বাম দিকে খোলা থাকে তাহলে ইকুয়েশনের সলভ হবে ছোটোর থেকেও ছোট এবং বড়োর থেকেও বড়। কি বুঝলাম তাহলে? তার মানে হচ্ছে এখানে বড় সংখ্যা কোনটা ছিল, +3, এই +3 এর থেকেও বড় সংখ্যা হবে এই যে এগুলা, যেটা বললাম দ্বিতীয় লাইনে, বড় এর থেকেও বড়, তার মানে এইটা। আর যদি তোমাকে বলে হচ্ছে ছোটো এর থেকেও ছোট, বা হচ্ছে উপরের লাইনটা যেটা ছিল, মানে এই দুইটাই হবে আর কি একসাথে, তো ছোটো এর থেকে ছোট মানে যেটা ছিল -3 এর থেকেও ছোট হবে, যে জিনিসটা দেখাইলাম আমরা। আচ্ছা, এইটা একটা সমাধান। আচ্ছা, আর এটার ক্ষেত্রে মনে রাখবো হচ্ছে ছোট আর বড়োর মাঝখানের সংখ্যাগুলো আর কি, বড় ছোট এর মাঝে যে যারা আছে, বড় ছোট এর মাঝে যারা আছে, যদি হচ্ছে ডান দিক খোলা হয়, বড় ছোটের মাঝে যারা থাকবে তাদেরকে নিতে হবে। আচ্ছা, এটার একটা উদাহরণ তুমি এরকম দেখতে পারো যে তোমাকে হয়তো দিছে হচ্ছে x+2 এবং হচ্ছে
এক্স মাইনাস ফাইভ, এরকম একটা সমাধান তোমাকে করতে দিছে। তখন তুমি কি করবা, এখানে মান কিন্তু বলো তো, এখানে কিন্তু শুধুমাত্র -5 এবং +2 না, এই মানগুলো আসলে হচ্ছে -2 এবং +5, কারণ এটা সমান 0 ধরলে এক্সের আমরা ভ্যালু পাই হচ্ছে -2 এবং হচ্ছে কত 5। আচ্ছা, এইটার সংখ্যা রেখার মানটা হচ্ছে, এখানে যদি -2 থাকে, এখানে ধরো 0 আছে, আর এখানে কোথাও 5 আছে। এটার সমাধান হবে হচ্ছে এই দিকের সকল অংশ, এই 5 সহ যেহেতু ইকুয়াল চিহ্নটাও সাথে আছে, এই দিকের পুরো অংশটা এবং এই দিকের সকল অংশ, অর্থাৎ ছোট এর থেকেও ছোট পাচ্ছি আমরা এবং বড় এর থেকেও বড় পাচ্ছি, মধ্যবর্তী কোনো অঞ্চল হবে না। আর যদি তুমি চিহ্ন উল্টা এইটা দিতা, তাহলেই হচ্ছে এর মধ্যবর্তী অঞ্চলটা নির্দেশ করতো। এই তো ছিল হচ্ছে একটা থাম্ব রুল, এইভাবে মনে রাখতে পারো অথবা নিজের মতো যে যেভাবে শিখছো। ওকে, এটা ছাড়াও তুমি এবার একটা কাজ করো তো, সেটা হচ্ছে যে আমরা যেখানে ছিলাম, তো এক্সের হচ্ছে আমরা কী পাইছি, হচ্ছে এক্সের হচ্ছে এই ভ্যালুগুলো পাওয়া যাবে, তাই তো? আচ্ছা, এটা হচ্ছে এক্সের ভ্যালুগুলা। এটা কিন্তু এমন না যে তুমি এই মানগুলো বসাতে পারবা না, তুমি হচ্ছে এই মানগুলাই একমাত্র বসাইতে পারবা, সেটা নির্দেশ করতেছে। এটার জন্য তোমাকে ডোমেইনকে লিখতে হবে এইভাবে, এবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে অথবা তুমি ফার্স্ট ব্র্যাকেট দিয়েও, ওগুলোকে অন্যভাবে লেখা যায়, দেখাচ্ছি। আচ্ছা, এই ডোমেইন সমান হবে হচ্ছে এক্স সাচ দ্যাট এক্স এলিমেন্ট অফ রিয়েল নাম্বার এবং এক্স লেস দ্যান আর ইকুয়াল -3, এক্স গ্রেটার দ্যান আর ইকুয়াল +3, এভাবে প্রকাশ করতে পারো। কিংবা এই সংখ্যা রেখার মতন করে যদি প্রকাশ করতে চাও, তাহলে জিনিসটাকে এভাবে প্রকাশ করা হয় যে -3 এর থেকে নেগেটিভ ইনফিনিটি এর দিকে এবং এবং হচ্ছে তোমার এটাকে কি ধর -ইনফিনিটি -3 ইউনিয়ন 3 থেকে পজিটিভ ইনফিনিটি। এই মানটা কীভাবে বসাইলাম, এটার জন্য আমার কিছু ভিডিও আছে, তোমার এই কী বলে বাস্তব সংখ্যা ও সমতার কিছু ভিডিও আছে, ওগুলো দেখলে এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে তোমাদের জন্য যে এটা কীভাবে লিখছি, যদি না দেখে থাকো এখনও। আচ্ছা, এটা ছাড়াও আমরা একটা কাজ করতে পারি এখানে, তারপরে এবার রেঞ্জ বের করবো, তাই তো? রেঞ্জ বের করার জন্য আমরা যে ঘটনা ঘটাবো, যে রেঞ্জের ক্ষেত্রে বোঝা যাচ্ছে যে আমরা এখান থেকে ইনভার্স ফাংশন বের করতে পারি। আমরা লিখতে পারি y = √x² - 9, তার মানে এখান থেকে বলা যায় y² = x² - 9। একটু খেয়াল করে দেখো তো, এটা কিন্তু আসলে একটা অধিবৃত্তের ইকুয়েশন। এই অধিবৃত্তের ইকুয়েশনের মধ্যে এই ঘটনা যেটা ঘটবে যে, ওকে, অধিবৃত্ত তো দেখতে হয় কীরকম, নর্মালি এটা যদি তোমার গ্রাফ হয় তাহলে অধিবৃত্ত দেখতে হবে হচ্ছে এরকম এবং এরকম। কিন্তু এইখানে একটা খেলা আছে, খেলাটা কি, তোমার যে গিভেন ফাংশন ছিল সেইখানে দেখো সামনে কিন্তু কোনো মাইনাস নেই, অর্থাৎ তুমি এক্সের ভ্যালু যাই বসাও না কেন, এটা কিন্তু সবসময় একটা ধনাত্মক সংখ্যা নির্দেশ করবে। অর্থাৎ তুমি যদি আসলে এইটার সাপেক্ষে গ্রাফ আঁকো, সেই গ্রাফটা কিন্তু দেখতে মোটেও এইরকম অধিবৃত্ত হবে না, সেই গ্রাফের ভিতরে ওয়াই এর কোনো নেগেটিভ ভ্যালুই নেই। তার মানে ওয়াই এর কোনো নেগেটিভ ভ্যালু নাই এমন গ্রাফ আঁকতে হবে। ওয়াই এর নেগেটিভ ভ্যালু আমরা দিছি এইসব জায়গায়, তার মানে এই জায়গাগুলো আসলে হবে না, এই জায়গাগুলো হচ্ছে না। এটা ছাড়াও তোমার হচ্ছে ওয়াই এর কী কী ভ্যালু পাচ্ছ, তাহলে দেখো ওয়াই এর ভ্যালু শুরু হচ্ছে কি এইখান থেকে এই পর্যন্ত। আচ্ছা, রেঞ্জ মানে আসলে এই ফাংশনের ভিতরে বা হচ্ছে গ্রাফের ভিতরে ওয়াই এর ভ্যালুগুলো নির্দেশ করে। ওয়াই শুরু হচ্ছে কোথা থেকে, ওয়াই শুরু হচ্ছে ওয়েট, এখানে কি ওয়াই এর নেগেটিভ ভ্যালু নেই। আচ্ছা, ওয়াই শুরু হচ্ছে এইখান থেকে, ওয়াই এখান থেকে শুরু হয়ে, এটা তো ওয়াই এর পজিটিভ পার্ট, তাই না? ওয়াই দেখো একদম 0 থেকে শুরু হওয়ার সুযোগ পাইছে এবং একদম উপরে উপরে উঠতেই থাকবে, এটা হচ্ছে অসীম পর্যন্ত বিস্তৃত হবে এই অধিবৃত্তটা। হ্যাঁ, তার মানে এইখানেও দেখো, এটা কিন্তু মনে হতে পারে যে ওয়াই এর মান নেগেটিভ কিনা, না, এটা ওয়াই এর মান পজিটিভ, ওয়াই এর উপরের দিকে পজিটিভ, নিচের দিকে নেগেটিভ হয়, তাহলে ওয়াই এর মানগুলো দেখাই যাচ্ছে বাড়তেছে শুধুমাত্র। অর্থাৎ মান শুরু হচ্ছে 0 থেকে, মান উপরের দিকেই উঠতেছে। এটা দিয়ে আমরা হচ্ছে যে অধিবৃত্তর সাথে রিলেট করে এটাকে বুঝতে পারলাম যে এইটা নির্দেশ করতেছে, এটা রেঞ্জ। আবার কি রিয়েল নাম্বারের মতন করে লিখতেছি কেন, এটার রেঞ্জ হবে হচ্ছে 0-র থেকে বড়। এটাকে কী দিয়ে প্রকাশ করবো, 0-এর থেকে বড়কে তোমরা প্রকাশ করতে পারো 0 থেকে ইনফিনিটি পর্যন্ত, এইভাবে। ওকে, এটা কীভাবে প্রকাশ করছি সেটা মানে এইভাবে সাচ দ্যাট দিয়ে প্রকাশ করার কোনো মানে হয় না, আসলে সময় নষ্ট, আমরা এইভাবে প্রকাশ করা শিখবো। আচ্ছা, এটা কি বুঝলাম তাহলে? এখানে হচ্ছে আমরা দেখলাম যে এই ইকুয়েশনটা আমি পাচ্ছি একটা অধিবৃত্ত, তারপর অধিবৃত্ত আঁকছি, তারপর অধিবৃত্ত আঁকার পর দেখলাম যে এখানে আসলে ওয়াই এর কোনো ভ্যালুই নেই, মানে ওয়াই এর কোনো নেগেটিভ ভ্যালু নেই। ওয়াই এর কোনো নেগেটিভ ভ্যালু না থাকার মানে হচ্ছে ওয়াই উপরে পজিটিভ নিচে নেগেটিভ, তার মানে নিচে যতগুলা অংশ ছিল এই অধিবৃত্তের পুরোটাই বাদ।
নিচের অংশ বাদ দেওয়ার পর আমরা দেখলাম যে উপরের দিকে যেই মানগুলো আছে সেটা আসলে শুরু হয়েছে 0 থেকে এবং সেটা ইনফিনিটি পর্যন্ত বিরাজ করতেছে, অর্থাৎ আমার মান হবে হচ্ছে 0 থেকে ইনফিনিটি এর পর্যন্ত। ইনফিনিটি এর সামনে এখানে ফার্স্ট ব্র্যাকেট দেওয়া হয় কারণ আমরা এটার এক্স্যাক্ট ভ্যালুটা জানি না এই জন্য, কিন্তু এটা ইনফিনিটি পর্যন্ত যাচ্ছে, ইনফিনিটি বসাইলেও সত্যি হবে এরকম একটা ব্যাপার। আচ্ছা, তারপরে ম্যাথটা দেখি বা ওকে, এইটাই লাস্ট ভিডিও এইটার এই পার্টের। আমরা দেখব হচ্ছে এফ অফ এক্স ইকুয়ালস টু √16 মাইনাস এক্স স্কোয়ার, এইটার হচ্ছে আমরা নির্ণয় করব আগের বারের মতো ডোম এফ এবং হচ্ছে রেঞ্জ অফ এফ। আচ্ছা, এটার জন্য ঘটনা আগের মতোই, দেখো তো রুটের ভিতরে হচ্ছে কোনো নেগেটিভ সাইন বসানো যাবে না, নেগেটিভ সাইনওয়ালা বা হচ্ছে কোনো ঋণাত্মক সংখ্যা যেহেতু বসবে না, আমরা এটাকে বলতে পারি যে 16 মাইনাস এক্স স্কোয়ার উইল বি গ্রেটার দ্যান অর ইকুয়াল 0। এখান থেকে আমরা এটাকে একটু সাজায় গুছিয়ে লিখতে পারি 16 গ্রেটার দ্যান এর ইকুয়াল এক্স স্কোয়ার, না এভাবে না লিখে এটাকে লিখি এক্স স্কোয়ার মাইনাস 16 লেস দ্যান এর ইকুয়াল 0। এটার জন্য আমরা পাচ্ছি এক্স প্লাস 4 এবং হচ্ছে এক্স মাইনাস 4, এবং একটু আগে যেই থাম্ব রুলটা তোমাদের দেখালাম সেটা অনুযায়ী বোঝা যাচ্ছে যে এইবার কিন্তু এর ডান দিক খোলা, অর্থাৎ হচ্ছে যেই সংখ্যাটা ছোট এবং যেই সংখ্যাটা বড় তাদের মধ্যবর্তী সকল সংখ্যা হবে। এখন এটার সমাধান হিসাবে আমরা পাই হচ্ছে 4 এবং -4, অর্থাৎ 4 এবং -4 এর ভিতরে যত সংখ্যা আছে তারা বসবে। এখন এইখানে 4 এবং -4 সহ হবে কি না সহ হবে সেটা নির্দেশ করতেছে হচ্ছে এই সমান চিহ্নটা, অর্থাৎ যদি এখানে শুধুমাত্র লেস দেন থাকতো তাহলে হচ্ছে 4 এবং -4-এর শুধুমাত্র মধ্যবর্তী সকল সংখ্যা, কিন্তু 4 এবং -4 নিজে না, কিন্তু এখানে নিজের ওই সহ বসবে কারণ হচ্ছে এখানে একটা এখানে হচ্ছে একটা সমান চিহ্ন আছে। অর্থাৎ আমার জন্য ডোমেইন পাচ্ছি আমরা ডোম অফ এফ হচ্ছে 4 এবং -4। এখন এখানে আমরা থার্ড ব্র্যাকেট কেন দিলাম, ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেটের কাহিনী কি, এগুলো কিন্তু আমরা হচ্ছে বাস্তব সংখ্যা অসমতা চ্যাপ্টারের যে কয়েকটা ছোট কয়েকটা 4টা ম্যাথ ছিল, ইম্পর্টেন্ট 4টা ম্যাথ ছিল, ওগুলো হচ্ছে ওই প্লে লিস্টে আছে, সেটার লিঙ্ক নিচে দেওয়া থাকবে, ওইখান থেকে দেখে নিবা। আর হচ্ছে আমরা যে কাজটা করতেছিলাম, ওকে ডোমেইন নির্ণয় করা হয়ে গেছে। এবার আমরা ওই আগের বারের মতো একটু গ্রাফ অ্যানালাইসিস করে দেখি ম্যাথটা করা যায় কিনা, রেঞ্জ বের করা যায় কিনা। এখানে দেখতে পাচ্ছি যে y ইকুয়ালস টু হবে √16 মাইনাস এক্স স্কোয়ার। এবার একটা জিনিস খেয়াল করো, এবারও কিন্তু এখানে যে ঘটনা ঘটছে যে ওইখানে কিন্তু তোমার গিভেন ইকুয়েশনে y এর ভ্যালুর সামনে কোনো মাইনাস নেই, অর্থাৎ y কখনোই নেগেটিভ হতে পারবে না এমন একটা ব্যাপার। আচ্ছা, y নেগেটিভ হতে পারবে না এটুকু আমরা শিওর হয়েছি, তাহলে y স্কোয়ার সমান পাচ্ছি আমরা √16 মাইনাস এক্স স্কোয়ার, 16 তো আর নাই, y স্কোয়ার ইকুয়ালস টু 16 মাইনাস এক্স স্কোয়ার, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 16। এখন আমরা কিন্তু জানি এটা কিসের ইকুয়েশন, এটা হচ্ছে একটা বৃত্তের ইকুয়েশন। আচ্ছা, বৃত্তের নর্মাল ইকুয়েশন অনুযায়ী এখানে বোঝা যাচ্ছে যে কেন্দ্র হচ্ছে 0 0 এবং হচ্ছে ব্যাসার্ধ কত 4, যেহেতু 16 মানে হচ্ছে 4 স্কোয়ার, অর্থাৎ ব্যাসার্ধ 4, এরকম একটা ব্যাপার। এইরকম হচ্ছে আমার বৃত্তটা দেখতে। এই বিন্দুটা কত, এটা হচ্ছে 40, এটা -40, এই তো এই হচ্ছে, এটা কিন্তু আমার ফাংশনের গ্রাফটা, তাই না? কিন্তু এখানে গ্রাফটা পুরোপুরি এটা না, কেন না? কারণ হচ্ছে আমরা বলছিলাম যে y এর কোনো আমরা নেগেটিভ ভ্যালু পাওয়ার কোনো সম্ভাবনাই নেই। তার মানে হচ্ছে এই গ্রাফের ভিতরে y এর নেগেটিভ অংশে বা y এর যেখানে নেগেটিভ সেটা কত, এই যে মানে হচ্ছে এই দাগের নিচের দিকের অংশটা, নিচে হচ্ছে নেগেটিভ উপরে হচ্ছে পজিটিভ, তাহলে নিচের অংশটা বাদ যাবে কারণ আমরা কোনো নেগেটিভ ভ্যালু ইউজ করতে পারবো না, অর্থাৎ এই অংশটা বাদ। ওকে, এই অংশ যদি বাদ যায় তাহলে দেখো তো y এর মানগুলো কোথা থেকে কোথা পর্যন্ত বিস্তৃত। y এর লোয়ার লিমিট দেখা যাচ্ছে হচ্ছে 0, এই জিনিসটা তো শিওর যে শুরু হচ্ছে 0 থেকে, শেষ হচ্ছে কোন জায়গায় দেখো তো, শেষ হচ্ছে এইখানে, একটু ওয়েট করো। আমরা গ্রাফ থেকে বুঝতে পারতেছি যে আমরা নিচের অংশটা নিতে পারবো না, কিন্তু আমরা উপরের অংশের কতটুকু নিতে পারতেছি সেটা দেখো। এখানে y এর লিমিট হচ্ছে এই বৃত্তের এই উপরের অংশটা পর্যন্ত বা এই অর্ধবৃত্তের ওই উপরের অংশটা পর্যন্ত। এখন এইটুক মানের ভিতরে y এর কতটুকু অংশ কভার করছে, শুধুমাত্র এইটুকু অংশ, এবং এই অংশটা আসলে কতখানি, এইখানে এই সর্বোচ্চ বিন্দুটা দেখো, এটার দুবৃত্ত যেহেতু এটা সর্বোচ্চ বিন্দু হবে 0 4, অর্থাৎ y এর মান 0 থেকে 4 পর্যন্ত বিস্তৃত হয়েছে শুধুমাত্র। এখানে এই ইন্টারভালটা হচ্ছে 4, তার মানে হচ্ছে 0 থেকে 4 পর্যন্ত মানটা কেবলমাত্র বিস্তৃত, অর্থাৎ আমার জন্য রেঞ্জ হবে বা এই y এর ভ্যালুগুলো হবে হচ্ছে শুধুমাত্র 0 থেকে 0 সহ, যেহেতু 0 থেকে 4 পর্যন্ত, 4 সহ এইরকম। আমি একটু শিওর হয়ে নিই, কই গেল, হ্যাঁ ঠিক আছে, এটাই আমাদের জন্য অ্যান্সার। আমরা হচ্ছে গ্রাফে প্লট করে এভাবে হচ্ছে, সরি এখানে দেখতেই পাচ্ছ না তোমরা। আচ্ছা, আমাদের মান হচ্ছে কোথা থেকে 0 থেকে 4 পর্যন্ত ছিল, তো এই যে 0 থেকে শুরু এবং 4 পর্যন্ত, যেহেতু এই মানগুলো সহ
এই মানগুলো সহ বসবে, সেজন্য হচ্ছে থার্ড ব্র্যাকেট। ওকে, যদি এরা ছাড়া বসতো যে 0 হবে না কিন্তু 4 হবে না কিন্তু মধ্যবর্তী মানগুলো হবে, তখন আমরা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করতাম। আর যেহেতু ওই মানগুলো ইউজ করা যাচ্ছে এগুলো থার্ড ব্র্যাকেট। তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরের পার্টগুলো নিয়ে আমরা আরও ভিডিও বানাবো, দেখা হবে, টাটা।